হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। এখন একটা ব্যাপার ভীষণ রকমভাবে ট্রেন্ডিং, সেটা হচ্ছে এইমস নরসেট। তো তোমরা অনেকেই যারা অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট তারা জানো যে নরসেট 8 সামনেই আছে 2025-এর এপ্রিলে। তো তারপরে প্রথমে প্রিলিমস হবে, তারপরে মেইনস হবে, তারপরে যারা কোয়ালিফাই করবে, এক্সাম ক্র্যাক করে নেবে, তারা কিন্তু এইমসের জন্য এলিজেবল, এইমসে জব করার জন্য। তো ওয়াই এইমস, আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব যে এইমসের কী কী পার্কস আছে, কী কী বেনিফিট আছে, যেটার জন্য সবাই এত একদম মানে এক্সামটা একদম ট্রেন্ডিংয়ে চলছে, একদম সবাই পাগলের মতো পড়াশোনা করছে এইমসে পাওয়ার জন্য। তো কী আছে এইমসে এমন, চলো সেটা আমরা দেখে নিই। তো প্রথমেই তো যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। অবশ্যই করে, কারণ তুমি যখনই কাউকে বলবে যে তুমি এইমসের নার্সিং অফিসার, তোমার আলাদাই একটা ভ্যালু বেড়ে যাবে সেই মানুষটার চোখে। তো একটা ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই আছে। অন্যান্য যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেখানকার থেকে এইমসের কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক হাই। এটা মানো বা না মানো, এটা কিন্তু ফ্যাক্ট। এটা জেনারেল পপুলেশনের কাছে এইমসের ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু অনেক বেশি। তো সেটা যেমন আছে, তার সাথে আছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে স্যালারি। অনেকেই আছো যারা স্টেটে অলরেডি করছো, তারা ভাবছো বাড়ির কাছে কমফোর্টেবল পজিশনে আছি, কমফোর্টেবল জায়গায় আছি, তো আমরা যাবো এমসে না যাব না, কি করব বুঝতে পারছি না। আমাকে অনেকে মেসেজ করে, ম্যাম কি করব বুঝতে পারছি না, এটা নিয়ে কি পড়াশোনা করব, এমসটা কি ভালো হবে, আমি আসলে বাড়ির কাছে পেয়ে গেছি। তো তোমরা নিজেদের ডিসিশন তোমাদের নিজেদেরকেই নিতে হবে যে তোমরা ট্রাই করবে কি করবে না। তো আমি কয়েকটা জিনিস, পজিটিভ জিনিস এবং কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা তোমাদের ডিসাইড করতে হেল্প করবে। তো তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বেনিফিট বা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কিন্তু এইমসের স্যালারি স্ট্রাকচার। তো স্টেট গভর্নমেন্টে যারা আছো, তাদের স্টার্টিং স্যালারি মোটামুটি 35 to 40K মান্থলি। কিন্তু সেটাই সেম কাজই যখন একজন নার্সিং অফিসার অফ এইমস সে সেম কাজ করছে, তার স্যালারিটি কিন্তু দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে, প্রায় 95K অ্যাবাভ, 95 to 97K এটা স্টার্টিং স্যালারি হয়ে যাচ্ছে। তো এইটা একটা দেখেছো খুব বড় মোটিভেশন। এটা কিন্তু আমি মানে বলতেই বাধ্য হচ্ছি যে সেম কাজে আমি যদি 40K পাই, সেম কাজ করে আমি কেন 97 বা 1 লাখ কামাবো না? আমি তো কাজটা সেমই করছি, তাই না? তো আমরা দেখে নিই তাহলে এইমসের স্যালারি স্ট্রাকচারটা কেমন হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে যে বেসিক, যদি স্টার্টিং বেসিক ধরো, বেসিক হচ্ছে 44,900 বেসিক হয়। এটা এইমসের এনোদের হচ্ছে লেভেল 7। ঠিক আছে, তো লেভেল 7-এর স্যালারি আমরা আলোচনা করছি। ডিএ এখন 50% ডিএ, মোটামুটি 22,450 মতো ডিএ। টিএ বা ট্রাভেল অ্যালাওয়েন্স দেয় 3600। ডিএ অন টিএ মোটামুটি 1800 দেয়। নার্সিং অ্যালাওয়েন্স আগে 7,200 ছিল, এখন ওটা বেড়ে 9,000 হয়ে গেছে। ইউনিফর্ম অ্যালাওয়েন্স 1800 ছিল, ওটা বেড়ে 2250 হয়ে গেছে। এইচআরে মোটামুটি ডিফারেন্ট সিটিতে ডিফারেন্ট হয়। তো আমি যেটা বলছি এটা কল্যাণী, এইমস কল্যাণীর যে এইচআরে, সেটার হিসাবে বলছি 13,470। এটা ছাড়াও এনপিএস হয়। এনপিএসে এমপ্লয়ার কিছুটা দেয়, এমপ্লয়ি কিছুটা দেয়। মানে আগে যেমন ছিল কি ওল্ড পেনশন স্কিম, এখন হয়ে গেছে নিউ পেনশন স্কিম। তো এনপিএসের ক্ষেত্রে কিছুটা পার্সেন্টেজ তোমার একটা এনপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, যেখানে তুমি তোমার স্যালারি থেকে কিছুটা পোর্শন দেবে, 10% মতো তুমি দেবে, আর 14% মতো দেবে হচ্ছে এমপ্লয়ার। তো এটা একটা ওভারঅল তোমার স্যালারি স্ট্রাকচার। তো এগুলো তুমি যদি দেখো টোটাল করো, তো গ্রস হয়ে যাবে প্রায় 97,000 অ্যাবাভ। এবার এটা হচ্ছে গ্রস। কিছু কিছু জিনিস কাটে, যেমন হচ্ছে যে ইনকাম ট্যাক্স কাটবে, প্রফেশনাল ট্যাক্স কাটবে, তোমার যেটা আমি বললাম এনপিএসে তোমার যে কন্ট্রিবিউশন সেটা কাটবে, ঠিক আছে, ইএইচএস বা এমপ্লয়ি হেলথ স্কিম সেটার জন্য কাটবে। তো কিছুটা পোর্শন কেটে তোমার হাতে একটা ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু স্যালারি ঢুকবে। তো কেন আমি স্টেটের কম স্যালারির মধ্যে থাকবো, যদি আমার কাছে স্কোপ থাকে বেশি স্যালারির দিকে যাওয়ার, তাই না?
নেক্সট হচ্ছে স্যালারি ছাড়াও আরও কিছু কিছু বেনিফিট আছে, যেমন হেলথ স্কিম আছে তোমার ডিপেন্ডেন্টের জন্য, তুমি এবং তোমার ডিপেন্ডেন্ট, তুমি অ্যাজ আ স্টাফ সেটা তো তুমি হেলথ বেনিফিট সমস্ত কিছু পাচ্ছই, প্লাস তোমার ডিপেন্ডেন্ট মানে কি তোমার স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ, তোমার চিলড্রেন থাকবে এবং তোমার পেরেন্টস। এবার সেই পেরেন্টস তুমি মা বাবাকেও অ্যাড করতে পারো, তোমার শ্বশুর শাশুড়িকেও অ্যাড করতে পারো, ইনি যে কোনো একটাকে করতে হবে, হয় মা বাবাকে করতে পারো কিংবা শ্বশুর শাশুড়িকে করতে পারো। ব্যাগ অ্যালাওয়েন্স প্রত্যেক 3 বছর অন্তর ব্যাগ অ্যালাওয়েন্স দেওয়া হয়, মোটামুটি 4,300 করে ব্যাগ অ্যালাওয়েন্স। তুমি ব্যাগটা কিনে সেই বিলটাকে সাবমিট করলে ওরা ব্যাগ অ্যালাওয়েন্স তোমাকে রিইম্বার্স করে দেবে। হায়ার কোয়ালিফিকেশান অ্যালাওয়েন্স, যারা এমএসসি বা পিএইচডি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু হায়ার কোয়ালিফিকেশান অ্যালাওয়েন্স দেওয়া হয়। নিউজ পেপার অ্যালাওয়েন্স 500 করে প্রত্যেক মাসে দেওয়া হয়, এটা লেভেল 8 থেকে, মানে যারা এসএনও হয়ে গেছে তারা পাবে, সেখান থেকে পাবে, এনওরা পাবে না, এসএনওরা পাবে। চাইল্ড এডুকেশন অ্যালাওয়েন্স, বাচ্চার পড়াশোনার জন্য কিছুটা অ্যালাওয়েন্স দেওয়া হয়, বাচ্চা যদি হোস্টেলে থাকে তার কিছুটা অ্যালাওয়েন্স দেওয়া হয়। এলটিসি, তুমি অল ইন্ডিয়াতে কোথাও যদি ঘুরতে যাও তাহলে সেটার তুমি তোমার এবং তোমার ডিপেন্ডেন্ট যারা আছে, তোমার মা বাবা, তোমার হাজব্যান্ড, তোমার বাচ্চা, সবার জন্য কিন্তু তুমি এলটিসি পাবে। এলটিসি পাবে মানে কি, তুমি সেখানে সেকেন্ড এসি বা এসি 2 টায়ার যেটা, সেই সেকেন্ড এসির ভাড়া কিন্তু তুমি তোমার ডিপেন্ডেন্ট সবার কাছ থেকে কিন্তু, মানে সবার হিসাবে কিন্তু তুমি গভর্নমেন্টের কাছ থেকে পাবে। তো এই এলটিসিটাও কিন্তু একটা খুব ভালো বেনিফিট, যেটাতে অল ইন্ডিয়া বেসিসে তুমি ট্রাভেল করতে পারবে। এইচটিসি, হোম টাউন অ্যালাওয়েন্স, হোম টাউনে যাওয়ার জন্য তোমার যা সেকেন্ড এসির ভাড়া হয় সেটা কিন্তু তুমি পাবে। এছাড়া লিভ এনক্যাশমেন্টও হয়। লিভ এনক্যাশমেন্ট মানে তোমার ধরো যে ইএলগুলো জমা পড়ছে, লিভ জমা পড়ছে, সেখানে তুমি কোথাও ঘুরতে যাবে, তুমি 10টা ইএল বিক্রি করে দিলে, 10টা ইএল বিক্রি করে সেই টাকাটা নিয়ে তুমি ঘুরতে চলে গেলে। তো এইভাবে লিভ এনক্যাশমেন্টও কিন্তু করা যায়। তো বুঝতেই পারছো যে বেনিফিটগুলো, কতগুলো বেনিফিট আছে, যেটা কিন্তু খুবই লোভনীয় একটা জিনিস। এরপরে আসি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট তো যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়েরই ইনক্রিমেন্ট হয়। তো ইনক্রিমেন্ট ইয়ারলি ওয়ান্স হয়। এবার এর স্ল্যাবটা দু রকমের, মানে একটা স্ল্যাব হচ্ছে জানুয়ারিতে আর একটা স্ল্যাব হচ্ছে জুলাই। মানে হচ্ছে তোমার যদি জয়েনিং কেমন হচ্ছে, জয়েনিং যদি ধরো জানুয়ারির আগেই জয়েনিং হয়ে যায়, মানে ধরো তোমার নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, জুলাই এরকম টাইমে তোমার যদি জয়েনিং হয়, তোমার যে ইনক্রিমেন্টটা হবে সেটা হবে 1 জানুয়ারি। তোমার যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এইগুলোতে তোমার যদি জয়েনিং হয় তাহলে তোমার ইনক্রিমেন্ট হবে জুলাইতে। তো এইরকম দুটো স্ল্যাব আছে, ঠিক আছে। তো সেই স্ল্যাব অনুযায়ী হয় জানুয়ারিতে ইনক্রিমেন্ট হবে, না হলে জুলাইতে ইনক্রিমেন্ট হবে। একটা তো গেল ইনক্রিমেন্টটা হয় বেসিকের 3%, এটা ফিক্সড। তোমার বেসিক ধরো এখন 44,900, তুমি পরের বছর যখন ইনক্রিমেন্ট পাবে তার 3% বাড়লো বেসিকটা। এবার যখনই বেসিক বেড়ে যাবে, বাকি স্যালারির যা অ্যালাওয়েন্সগুলো সেগুলো বেসিকের উপরে ডিপেন্ড করে, তো সেগুলোও বেড়ে যাবে। তো একটা অ্যামাউন্ট, ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু বাড়ে ইনক্রিমেন্টের সময়। আর ডিএ ওয়ান্স বা টুয়াইস, অনেক সময় টুয়াইস বাড়ে, দুবার বাড়ে, ঠিক আছে, টুয়াইস। তো দুবার করে এটা গভর্নমেন্ট যেরকম অ্যানাউন্স করে, তো মার্চের দিকে একবার, অক্টোবরের দিকে একবার, তো দুবার ডিএ বাড়ছে। তো দুবার স্যালারি বাড়লো ডিএতে, একবার বাড়লো ইনক্রিমেন্টে, তাহলে টোটাল স্যালারির সেটা হচ্ছে তোমার ইনক্রিমেন্টটা হচ্ছে, ইনক্রিমেন্ট বলবো না, টোটাল ডিএ এবং ইনক্রিমেন্ট মিলিয়ে কিন্তু তোমার 3 টাইমস ইনক্রিজ ইন স্যালারি হচ্ছে। তো এটা কিন্তু একটা খুব ভালো মোটিভেশন তোমার জন্য, যে একটা তুমি হায়ার পেতেই ঢুকছো, প্লাস বছরে 3 বার তোমার স্যালারি ইনক্রিজ হচ্ছে। নেক্সট চলে আসি লিভ কী আছে। সিএল আছে 8টা, যেখানে স্টেটে আছে 14টা, তো সেই জায়গায় এখানে সিএলটা কম। আরএইচ আছে 2টো, যেটা স্টেটে নেই। ইএল যেমন 30টা স্টেটেও 30টা, এখানেও 30টা। এইচপিএল আছে 20টা, হাফ পে লিভ। এছাড়া গভর্নমেন্ট হলিডে, যেগুলো হচ্ছে যারা হচ্ছে জেনারেল শিফট,
তারা ওপিডিতে ডিউটি করছে, ওটিতে ডিউটি করছে। তো জেনারেল শিফট এক রকমের হয়, যারা সোম থেকে শুক্র ডিউটি করে, শনিবারে হাফ ডিউটি করে, রবিবারে ছুটি নেয়, সেটা হলো জেনারেল শিফট। তাদের জন্য গভর্নমেন্ট হলিডে, কম্পালসারি হলিডে কটা আছে? 17টা। আর যারা যারা শিফট ডিউটি করে, শিফট ডিউটি করছে মানে মর্নিং ইভিনিং নাইট করছে, তাদের কোনো শনিবার বা রবিবার স্পেসিফিক কোনো ছুটি নেই, তারা কি করে, তাদের এই জিএইচটা হয়ে যায় 3টে, তারা জিএইচটা পায় 3টে। আর যারা জেনারেল শিফট করে তাদের যেহেতু ছুটি কম, জেনারেল শিফটে অনলি সানডে ছুটি, সানডে ছুটি আর স্যাটারডে হাফ, তাহলে এখানে ছুটিটা অনেকটা কমে যাচ্ছে, সেই জন্য তারা সমস্ত এই 17টায় কম্পালসারি হলিডে পায়। আর যারা শিফট ডিউটি করছে, শিফট ডিউটিতে হচ্ছে তাদের মান্থলি 8 অফ, শিফট ডিউটিতে 8টা অফ করে পায়। মানে ধরো তারা 6টা মর্নিং করলো, 6টা ইভিনিং করলো, 3টে নাইট করলো, যাই করুক না কেন, শিফট যেমনই হোক না কেন, 3টে শিফটে ডিউটি করছে, মর্নিং ইভিনিং নাইট, দিয়ে মাসে অফ পাচ্ছে কটা? 8টা, মাসে 8টা পাচ্ছে, 8 পার মান্থ প্লাস 3 জিএইচ গভর্নমেন্ট হলিডে ইয়ারলি, ইয়ারলি 3টে তারা গভর্নমেন্ট হলিডে পাচ্ছে। সিএল, আরএইচ, ইএল, এইচপিএল সবই তারা পাচ্ছে, শুধু এই জিএইচটা হচ্ছে যারা মর্নিং ইভিনিং নাইট করছে তারা 3টে পাচ্ছে, আর যারা জেনারেল শিফট করছে তারা 17টা পাচ্ছে। ঠিক আছে, ডে অফ যেটা বলে দিলাম 8টা মান্থলি। এছাড়া ফিমেল ক্যান্ডিডেট ম্যাটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ, অ্যাবর্শন লিভ এগুলো পায়। আর যারা মেল ক্যান্ডিডেট তারা 15 ডেজের একটা প্যাটার্নিটি লিভ পায়, তার বেবি বার্থের টাইমে 15 ডেজের একটা প্যাটার্নিটি লিভ পায়, যে ছেলে এমপ্লয়, যে বাবা ছেলে। নেক্সট হচ্ছে প্রমোশন। এখানে কিন্তু নিউ এমস যেগুলো, সেগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায় নিউ এমসে, কারণ ওপরের পোস্টগুলো সব ভ্যাকেন্ট থাকে। তো নিউ এমসে প্রমোশন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো নার্সিং অফিসার পোস্টে তুমি জয়েন করছো লেভেল 7-এ, তার 3 বছর পর, 3 বছর হচ্ছে এলিজিবিলিটি, মানে 3 বছর তোমাকে নার্সিং অফিসার থাকতে হবে, তারপরে তুমি এসএনের জন্য এলিজিবল। তো সেখানে 3 থেকে 4 বছর হয়ে যায়, 4 বছর, 3 বছর পরেই আমি ধরে নিচ্ছি লেভেল 8-এ পৌঁছে যাবে। লেভেল 8-এ তুমি যেই 2 বছর কাজ করে নেবে, 2 বছর করার পরে তুমি এএনএস হয়ে যেতে পারবে, একবারে 2টো লেভেল জাম্প, 8 থেকে হয়ে যাবে 10, 9-এর কিছু নেই, 7 থেকে 8 হবে, 8 থেকে 10 হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টে 3 থেকে 5 বছর থাকার পরে তুমি হয়ে যেতে পারবে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যেটা লেভেল 11 বা 12। তারপরে সেখান থেকে পরবর্তীকালে চিফ নার্সিং অফিসার যেমন একজন থাকে গোটা এমসে, তো 1 কি 2 অবধি যাওয়া যায়। তো এত দূর অবধি মোটামুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা এএনএস অবধি তো তুমি ডেফিনেটলি পৌঁছাতে পারবে তুমি নতুন এমসগুলোতে। তো বুঝতেই পারছো, কেউ যদি খুব কম এজে, জাস্ট যারা ফ্রেশার্স আছো, তারা যদি ধরো 21 বছরে পাস আউট করেছো, 22-এই তুমি নার্সিং অফিসার হয়ে গেলে, 3 বছর পরে 22, 23, 24, 25 বছরেই তুমি এসএনও হয়ে যেতে পারবে। আর তার 2 বছর পরে 26, 27 বছর বয়সে কিন্তু এএনএস লেভেল 10 হয়ে যেতে পারবে। তো বুঝতেই পারছো, একটা প্রমিসিং কেরিয়ার, একটা ভালো কেরিয়ার গ্রোথ, এবং প্রমোশন পলিসিও কিন্তু বেশ ভালো। হায়ার স্টাডিজ, অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো তোমরা যে ম্যাম হায়ার স্টাডিজ স্টেটে যেমন 3 বছর পরে ছেড়ে দেয়, তো 3 বছর পরে আমি টিআর নিয়ে পড়তে পারি স্টেট থেকে, তো এইমস থেকে কি পড়া যায় নাকি যায় না? এইমস থেকেও পড়া যায়, কিন্তু এমএসসি যদি ধরো কোনো বিএসসি ক্যান্ডিডেট থাকে, সে এমএসসি করতে পারবে আফটার 5 ইয়ার্স। জয়েন করলে 2025-এ, 2030-এ গিয়ে তুমি এমএসসির জন্য এনওসি পাবে। এবার এই এমএসসির জন্য যেই তুমি এনওসি পেলে, তোমাকে কি করতে হবে না, যে কোনো অন্য আদার এইমস বা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, পিজিআই, আরএকে, জিপমার, এইগুলো থেকে তোমাকে এমএসসিটা করতে হবে। তাহলে কিন্তু আফটার 5 ইয়ার্স তুমি উইথ এনওসি অ্যান্ড উইথ ফুল পে, উইথ পে কিন্তু তুমি, যেমন স্টেটে টিআর হিসাবে দেয় পে নিয়ে, সেই রকম উইথ পে কিন্তু তুমি 2 বছরের এমএসসি করতে পারবে। আবার ধরো যারা এমএসসি ক্যান্ডিডেট আছে, তারা পিএইচডি করতে চাইছে,
পিএইচডিটা হচ্ছে 5 years to 7 years মতো টাইম লাগে। তো এই পিএইচডি ক্যান্ডিডেটরা কিন্তু আবার মানে যারা পিএইচডি করতে চাইছো তারা কিন্তু জবে জয়েন করার 2 years মিনিমাম 2 years পর থেকেই কিন্তু তারা পিএইচডির জন্য এলিজেবল। এইমস কিন্তু উইথ পে পিএইচডির জন্য পড়াশোনা করতে অ্যালাউ করে, ঠিক আছে? এগুলো ইন সার্ভিস স্টাডি। তো সুতরাং হায়ার স্টাডিজেরও যথেষ্ট ভালো স্কোপ আছে। এছাড়া এইমস বিভিন্ন রকমের রিসার্চ প্রজেক্ট এগুলোকে খুব বেশি প্রাধান্য দেয়। যে কোনো ইনোভেশন, যে কোনো রিসার্চ, যে কোনো প্রজেক্ট সেগুলোকে খুব বেশি প্রাধান্য দেয়, প্রমোট করে। তো তুমি যদি অ্যাজ আ এনওই আমি বলছি, তুমি ধরো এনও হিসাবেই জয়েন করলে, যে কোনো একজন জিএনএম ক্যান্ডিডেট 2 বছর সার্ভিস করার পরে এইমস ক্র্যাক করে এনও হিসাবে জয়েন করেছে, সে কিন্তু চাইলেই যে কোনো রিসার্চ ওয়ার্ক করতে পারে উইদিন এইমস। সে নিজে একা রিসার্চ ওয়ার্ক কিন্তু করতে পারে আফটার অ্যাপ্রুভাল। যেমন হচ্ছে আমি নিজেই একটা এইমসের এখন আপাতত উইথ অ্যাপ্রুভাল নিয়ে আমার নিজেরই একটা রিসার্চ প্রজেক্ট চলছে। তো তার জন্য কিন্তু আমি এমএসসি বা পিএইচডি করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, যে কেউ এই রিসার্চটা করতে পারে। এবং এইমস যেহেতু যে কোনো রিসার্চ এবং ইনোভেশনকে প্রমোট করে, তো এরা চায় যে নার্সিং অফিসার্সরাও খুব রিসার্চ ওয়ার্কে ইনভলভ থাকুক। অনেক রকমের ওয়ার্কশপ হয় রিসার্চ নিয়ে, ঠিক আছে? তো পেপার প্রেজেন্টেশন, এই সমস্ত জিনিসগুলো হয় যেগুলো তোমাকে মোটিভেট করবে যে হ্যাঁ আমি কিছু নিজে একটা রিসার্চ ওয়ার্ক বা কোনো প্রজেক্ট নিজে করি। তো সেখানে তোমাকে প্রপার ফরম্যাটে যেতে হবে। এমসের যা রুলস আছে, যা ইনস্টিটিউশনাল রিসার্চ কমিটি যেরকমভাবে বলবে, তারা তোমার প্রজেক্টটা দেখবে, দেখে তোমাকে অ্যাপ্রুভাল দেবে, তারপরে তুমি কিন্তু প্রজেক্ট করতে পারবে। যে কোনো কেউ করতে পারে, জিএনএম, বিএসসি, যে কোনো কেউ রিসার্চ করতে পারে। এমএসসি পিএইচডিরা তো করতে পারবেই, জিএনএম বিএসসিরাও কিন্তু করতে পারে। তো এটা একটা, যারা ধরো অ্যাকাডেমিক্স ভালোবাসে, পড়াশোনা ভালোবাসে, তাদের জন্য কিন্তু একটা ভালো বেনিফিট, ঠিক আছে? এবার এইমসে যেহেতু নতুন নতুন সমস্ত ইনস্ট্রুমেন্ট আসে, তো নতুন স্কিল তুমি অনেক কিছু ডেভেলপ করতে পারবে। তোমার যখনই ওটিতে তুমি ধরো কেউ পোস্টিং আছে, দেখবে যে অনেক রকমের মেশিনস আসছে, নতুন নতুন জেনারেশনের মেশিনস আসছে, নতুন নতুন ড্রাগ আসছে, নতুন নতুন ওটির কনজিউমেবলস আসছে, সেগুলো তুমি দেখছো, ইউজ করছো। এগুলো কিন্তু এইমস হলেই সম্ভব, ঠিক আছে? অন্য কোনো, এটা টার্সিয়ারি কেয়ার বলেই সম্ভব, অন্য কোনো পিএইচসি সিএইচসিতে কিন্তু পসিবল না। তো নতুন রকমের প্রসিডিওর তুমি কোনো শিখতে পারবে, কোনো মেশিন আসছে, সেই মেশিনের কাজটা তুমি শিখতে পারবে। তো যেগুলো তোমাকে বেশ একটা মন থেকে হ্যাপিনেস নিয়ে আসবে। কারণ একই রকমের কাজ করতে করতে আমাদের একঘেয়ে হয়ে যায়। রোজই যদি আমাকে ওই স্যালাইনই লাগাতে হয়, আর আইভি ইঞ্জেকশানই দিতে হয়, আর আইএমই দিতে হয়, আর ওরাল মেডিকেশনই দিতে হয়, তাহলে আমার সবসময় কিছুদিন পর আমার ওটা একটু বোরিং হয়ে যাবে। তো নতুন নতুন যখনই আমি স্কিল সেট শিখবো, তখন আমার কিন্তু একটা জবের প্রতি স্যাটিসফ্যাকশান থাকবে, যেটা কিন্তু এইমসে ভীষণ রকমভাবে তুমি ফিল করতে পারবে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? তোমরা ভালো করে পড়াশোনা করো, স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট। তোমাকে হার্ড পড়াশোনা করার থেকেও স্মার্টলি পড়াশোনা করতে হবে। রেলিভেন্ট টপিক যেগুলো আছে সেগুলো তোমাকে খুঁজে নিতে হবে, যে কোয়েশ্চেন রিলেটেড কী রকম টপিকগুলো আছে যেগুলো ভীষণ রকমভাবে রেলিভেন্ট, যেগুলো আসছে সেগুলো আমি পড়ব। কিভাবে কম টাইমে আমি সিলেবাস কভার করব, টাইম ম্যানেজমেন্ট, কিভাবে আমি নোটস বানাবো, নোটসটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, নিজের হ্যান্ড রিটেন নোটস। বা যারা শঙ্খমণি একাডেমিতে পড়ছো অলরেডি, যারা পুরনো স্টুডেন্ট বা যারা এখন নিজেরা পড়ছো, তারা কিন্তু অলরেডি নোটস তোমরা পেয়ে যাচ্ছ, যেটা জিস্ট করা আছে। তোমাকে পুরো টপিকটা পড়তে হচ্ছে না, জাস্ট এক্সাম ওরিয়েন্টেড যতটুকু জিস্ট করা আছে ততটুকুই তোমরা পেয়ে যাচ্ছ। টিচাররা সেখানে, ফ্যাকাল্টিরা পড়াচ্ছে, তোমরা বুঝতে পারছো না, কোয়েশ্চেন করছো, এবং নিজেরাও আবার তোমরা সেই নোট থেকেও আবার তোমরা নোট বানাচ্ছ। তো যেটা ভীষণভাবে হেল্পফুল, কম টাইমে কি করে আমি সিলেবাসটাকে, এত বড় ফাস্ট সিলেবাসটাকে কভার করব, সেই জন্য স্মার্টলি পড়াশোনা করতে হবে। তোমরা সেলফ স্টাডি করো বা কোচিং সেন্টারে পড়ো,
বা আমাদের সঙ্গে যারা পড়াশোনা করছে তারাও নিজেরাও ফিল করতে পারবে যে কীভাবে ওই নোটসগুলো, নিজেদের হ্যান্ড রিটেন নোটস বা রেকর্ডেড ক্লাসগুলো বা মক টেস্টগুলো কীভাবে তোমাদের হেল্প করছে। এবং আরেকটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস না করলে কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে না, যতটা তুমি থিওরি পড়ো না কেন। এমসিকিউ প্র্যাকটিসটা কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এইরকমভাবে নিজেদের প্রিপারেশন জারি রাখো, টাইম টেবিল বানাও, কীভাবে জবের সাথে নিজেকে অ্যাকাস্টাম করে পড়াশোনার টাইম বার করে পড়াশোনা করতে পারবে সেই জিনিসগুলো নিয়ে ভাবো এবং একটা রেগুলারিটি মেনটেন করো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এইমস ক্র্যাক করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল। যদি আরও কারোর কোনো কোয়ারি থাকে বা সংকমনি একাডেমি সম্পর্কে, কোচিং সম্পর্কে কিছু জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।